আরে এ কি আঁচল? তুমি আঁচল ছাড়া? বাবা মানে? না মানে তোমার ওড়নাটা কোথায়? হ্যাঁ ওফো বাবা, এটাকে কুর্তি আর লেগিংস বলে, এর সাথে কেউ ওড়না নেয় না, বুঝলে? আমি ওরকম বাপ নই যে নিজের মেয়েকে অসভ্যতা করার স্বাধীনতা দেয়। নতুন প্রজন্ম বলে তো এই নয় যে লাজ লজ্জার মাথা খাবে নিজেদের। কিছুদিন পর তোর দাদার বিয়ে, তোর নতুন বৌদি আসবে, সেও তারপর দাবি করবে এইসব ধরনের জামা কাপড় পরার। তোর মা নেই তো কি হয়েছে, বাপ তো আছে। আর নিজের পরম্পরাগুলোকে কিভাবে আগলে রাখতে হয় সেটা সে খুব ভালোভাবে জানে। নিজেদের ঐতিহ্য সবার আগে, ভুলবি না। রামবাবু খুবই পুরনো চিন্তাভাবনার লোক ছিলেন। কয়েক বছর আগে ওনার স্ত্রী ক্যান্সারে মারা যান। তখন থেকেই উনি নিজের সংসার নিজের মনের মতো করে চালাতেন। উনি চম্পা নামে একটি ছোট গ্রামে বাস করতেন, সেই জন্য ওনার চিন্তাভাবনাও সেকেলের ছিল। ওনার এক ছেলে এক মেয়ে ছিল, রাজীব আর আঁচল। রাজীব গ্রামেরই একটি ফ্যাক্টরিতে ক্লার্কের কাজ করত। রামবাবু রাজীবের বিয়ে ওর ছোটবেলাতেই ওর দূরের গ্রামের বন্ধুর মেয়ে কবিতার সাথে ঠিক করে দিয়েছিল। কবিতার মা বাবা খুব গরিব ছিল বলে ওকে লেখাপড়া করাতে পারেনি, তাই রাজীব ওকে বিয়ে করতে চাইত না। কিন্তু শেষে বাবার কাছে হার মানল। ওদের গ্রামের নিয়ম অনুসারে ছেলেমেয়েরা বিয়ের আগে একে অপরকে দেখতে পারত না। এইভাবেই দিন কেটে গেল। তারপর বিয়ের দিন এসে গেল। রাজীব ওর বাড়িতে এলে কবিতা দৌড়ে জানলার কাছে যায় ওকে দেখার জন্য। আরে এটা কি করছিস পাগলি কোথাকার? কি মা, আমার বর এসছে, পরকে দেখবো না? এরপর বর বউ একে অপরকে না দেখেই বিয়ে করে নিল। এই পুটুলিতে আমি খাবার বেঁধে দিয়েছি বাবা, রাস্তায় খিদে পেলে খেয়ে নিও, ঠিক আছে? রাস্তাতে রাজীব কবিতাকে বলল, ঘোমটাটা তোলো এবার কবিতা। না না, মা বলেছে একেবারে ফুলসজ্জার রাতেই ঘোমটা সরাতে। কিছুক্ষণ পর রাজীবের পেটে মোচড় দিলে সে বলে, কবিতা, পরের বাস স্টপে নামতে হবে আমাদের। আসলে কি বলতো, পেটে একটু সমস্যা হচ্ছে আমার। কিন্তু বিয়ের ক্লান্তিতে ঘোমটার ভিতরে কবিতার কখন যে ঘুম এসে গেল সে বুঝতেই পারেনি। ও দিদি, নামেন নামেন, লাস্ট স্টপ এসে গেছে, নামেন। ও ঘোমটা দিদি। আরে ও কোথায়, আমি কোথায়, আমারও কোথায় গেল? আমি তো জানিও না আমাকে কোন গ্রামে নামতে হবে। আরে কোথায় যাবেন সেটাও জানেন না? তারপর বাসে থাকা এক মহিলার ওকে দেখে মায়া হলে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এ কি করে সম্ভব যে তুমি জানতেই পারলে না? আমার ঘুম পেয়ে গেছিল, আজকেই তো আমার বিয়ে হয়েছে না। ও এই ব্যাপার? আমার তো মনে হচ্ছে তোমার স্বামী জেনে বুঝেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুই চিন্তা করিস না মা, আমি আছি তোর সাথে। কাল সকালেই পুলিশ স্টেশন যাব আর ওর বিরুদ্ধে রিপোর্ট লেখাবো। পরের দিন সকালে কমলা ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায় রিপোর্ট লেখাতে। বলুন, আপনার স্বামীর নাম কি আর কোথায় থাকে ও? নাম? মা যে ওর নাম নিতে বারণ করেছে। আরে নাম ছাড়া খুঁজবো কি করে তাকে? আমার ওর নাম হচ্ছে রাজীব। এই মেয়ে, ভুলভাল বকিস না, ঠিক করে বল। আমি জানি না। তা তোর স্বামীকে দেখতে কেমন সেটা বল। সে তো আমি জানি না, আমি কোনোদিন দেখেইনি। এ ভগবান, এ কার পাল্লায় পড়লাম। তো বল তোর গ্রামের নাম কি বল। সেটাও যে আমি জানি না। ভাগো এখান থেকে, একটা নাম দিয়ে কাউকে খুঁজতে পারবো না, যাও। এরপর উদাস মনে ও কমলার সাথে ফিরে আসে। এবার কমলাও ওকে চলে যেতে বলল। অন্যদিকে রাজীবও ওকে অনেক খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও ওকে খুঁজে পেল না। এরপর রাজীব ওর বাবাকে বলল, বাবা এবার ওকে কোথা থেকে খুঁজবো? মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এবার খবর দিতেই হবে। না না, ওই ভুল করিস না, অনেক বদনাম হয়ে যাবে কিন্তু আমাদের। কাকিমা, যতদিন না আমার ওকে খুঁজে পাচ্ছি তোমার দোকানেই রেখে দাও না। আমি নিমকি, ভুজিয়া, গজা সব বানাতে পারি, তুমি আমাকে শুধু একটু খেতে আর থাকতে দিও, তাতেই হবে গো। আচ্ছা ঠিক আছে। ওই দিন থেকেই ও কমলার সাথে থাকতে লাগলো। একদিন কিছু লোক এসে ওদের দোকানে কিছু বিজ্ঞাপনের কাগজ লাগিয়ে দিয়ে গেলে কবিতা কমলাকে বলে, কাকিমা ওরা কাগজগুলো আমাদের দোকানে কেন লাগালো গো? আরে ওরা নিজেদের কাজের প্রচার করছে। প্রচার মানে? এর মানে নিজেদের দোকানের ব্যাপারে লিখে সবাইকে জানানো। এই কথা শুনে কবিতার মাথার টিউবলাইটটা জ্বলে ওঠে, আর সে ওই লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে নিজের ছবি তোলায় আর নিজের ব্যাপারে লিখে কমলা কাকিমার দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ওই পোস্টারগুলো সমস্ত বাসে লাগিয়ে দেয়। একদিন রাজীবের নজর ওই পোস্টারে পড়লে রাজীব ঝটপট করে ওই নাম্বারে ফোন করে, আর ও বাবাকে নিয়ে কমলা কাকির দোকানে পৌঁছে দেখলো কবিতা মিষ্টি বানাচ্ছে। কবিতা, আমি রাজীব, তোমার স্বামী। এসব আমারই ভুল। আজ আমার পুরনো চিন্তাধারার জন্যই আমার বৌমার এত কষ্ট হলো। এই কথা শুনে কবিতা খুব খুশি হলো, আর রামবাবুও তার পুরনো চিন্তাভাবনা ছেড়ে দিল, আর এর সাথে ও নিজের বৌমাকে ঘোমটা ছাড়া থাকার অনুমতিও দিয়ে দিল।
আর উনি এটাও বুঝলেন যে জীবনে শিক্ষার গুরুত্ব কতটা। কোনো এক গ্রামে বিমলা নামে এক বৃদ্ধা ছিলেন। তিনি তার বান্ধবীদের সাথে বসে কিটি পার্টি করছিলেন। আজকালকার মেয়েদের চক্কর না আমি কিচ্ছু বুঝি না বাপু। যাকে দেখো সেই লাভ ম্যারেজ করছে। বিমলা, তোরও তো ছেলে বড় হয়েছে, দেখিস কোনো মেয়ের চক্করে না ফেসে যায়, বুঝলি? আমি বেঁচে থাকতে এটা হতেই দেব না। আমি তো আমার ছেলের বিয়ে নিজে দেখে দেব, আর পনে একটা গাড়িও নেব, আর তারপর পায়ের ওপর পা রেখে গ্রামে বুক ফুলিয়ে চলবো। এইসব নিয়ে ওরা গল্প করছিল। সন্ধেবেলা বিমলা দেবী ঘরে এসে দেখল যে রোহান একটি মেয়েকে নিয়ে গলায় মালা দিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। রোহান, এসব কি? মা, ও দিয়া। আমরা একে অপরকে ভালোবাসি তাই লাভ ম্যারেজ করে নিয়েছি। তোমার তো এসব পছন্দ না, তাই তোমায় জানাইনি। এই মেয়ে, তুই এখানে থাকতে পারবি না, বেরিয়ে যা ঘর থেকে। দিয়া একজন মুখরা আর ডানপিটে টাইপের মেয়ে ছিল। সে চিৎকার করে বলল, কেন বেরিয়ে যাব? একটু ঝেড়ে কাশুন তো, আমিও শুনি। আমাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করলে বা আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি এখনই পুলিশে কমপ্লেন করে দেবো। তারপর লালবাজারে গিয়ে যা দেবে না, আহা। এই বলে দিয়া নিজের ঘরে চলে যায় আর বিমলা দেবীর মাথা ঘুরে যায়। কি বেয়াদব মেয়েকে বিয়ে করলি রে তুই, হ্যাঁ? এই বলে রেগে বিমলা দেবীও তার নিজের ঘরে চলে গেলেন, কারণ তারও কিছু করার ছিল না। এরপর দিয়া যখন রাতের খাবার করতে গেল, আমার জন্য পালং পনির বানাবে। এটা হোটেল নয়, এটা বাড়ি, আর যা বানাচ্ছি তা সবাইকে খেতে হবে, আমি বিষ বানাচ্ছি না। সবসময় শাশুড়ি আর বৌমার ঝগড়া লেগেই থাকতো। কোথায় স্বপ্ন ছিল পণ হিসেবে একটা গাড়ি চাইবেন, আর পেয়ে গেলেন একটা ডান পিটে বৌমা। রোহান অফিসে বেরিয়ে গেলে দিয়াও রোজ রেডি হয়ে কোথাও যেত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তারপর একদিন রোহান যখন অফিসে গেছে, তখন বিমলা দেবীর বান্ধবীরা মজা নিতে ওর বাড়িতে আসে। আরে বিমলা, তোর গাড়িটা কেমন চলছে? বৌমা তোর কথা শোনে তো? তখনই দিয়া রেডি হয়ে নিজের ঘর থেকে বেরোলো। বৌমা, আমাদের জন্য চা বানিয়ে আনো। আমি কোচিনে যাচ্ছি চাকরির ইন্টারভিউর প্রিপারেশন নিতে। এই বাড়ির বৌমা হয়ে তুমি চাকরি করবে? যাও শিগগিরই চা বানিয়ে আনো। এই শুনে দিয়ারও মাথা গরম হয়ে গেল। শুনুন, না আমি আপনার বাড়ির কাজের ঝি, না আপনি আমাকে কিনে রেখেছেন। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি ওই পুরনো কালে শাশুড়ির বগল দাবা হয়ে থাকা বউ নই। এই বলে দিয়া ওখান থেকে চলে যায়। যা দেখলাম না তোর লাখে একজন বৌমাকে। এই চলো সব বাড়ি। এসব শুনে বিমলার চেহারা রেগে লাল হয়ে যায়। আমার তো দুর্ভাগ্যটাও খারাপ, যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। না গাড়ি পেলাম, না টাকা। কি লাভ হলো ছেলের বিয়ে করে? এই ডাইনিকে তো বাড়ি থেকে আমি তাড়াবই। পরের দিন রোহান কাজে বেরিয়ে গেলে বিমলা দেবী পাড়ার একটা পুরোহিতের সাথে দেখা করেন। ঠাকুরমশাই, আপনি তো সবই জানেন, আপনাকে কি আর বলবো। তাই আপনি আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে খুঁজে দিন তো, যার সাথে আমার ছেলের আবার বিয়ে দিতে পারবো আর ওই ডাইনিকে তাড়াতে পারবো। আপনার ছেলের জন্য একটা মেয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ওই মেয়েটাকে না আমার বাড়িতে পাঠিয়ে দিন। বিমলা সবেমাত্র বাড়িতে গিয়ে বসেছে, সেই সময় ঠাকুরমশাইয়ের পাঠানো রাগিনী বাড়িতে চলে আসে। আরে এসো এসো, লজ্জা পেও না, এটা তোমারই বাড়ি। তুমি তো এই বাড়ির বউ হতে চলেছো। যাও সামনে রান্নাঘর, দুজনের জন্য চা বানিয়ে আনো। ঠিক আছে মা। এরপরে রাগিনী রান্নাঘরে চলে যায়, আর দিয়া অনেকক্ষণ ধরে এসব দেখে রাগ সামলাতে না পেরে সেও রান্নাঘরে যায়। এটা আমার রান্নাঘর, কোনো অচেনা লোকের এখানে জায়গা নেই, বেরো এখান থেকে। আমাকে মা ডেকেছে, আমি এই বাড়ির হবু বউ। এইভাবে রোজই ঝগড়া হতো। একদিন তো সব সীমা পেরিয়ে গেল। এই দিয়া, তুই বাড়ি থেকে বেরোতো। তুই ঠিক করে না কথা বলতে জানিস, না কারোর সাথে ব্যবহার করতে জানিস। আমি রোহানের আবার বিয়ে দেব রাগিনীর সাথে। ঠিক আছে, রোহান যদি ওর সাথে বিয়ে করতে চায় তো আমি বেরিয়ে যাব। এই বলে দিয়া বাড়ি থেকে রেগে বেরিয়ে গেল, আর বিমলা দেবী খুব খুশি হলেন। ভালোই হয়েছে, আপত্তা বিদায় নিয়েছে। এবার আমি রোহনের সাথে তোমার বিয়ে দেব। সন্ধেবেলা রোহান এসে দিয়াকে দেখতে না পেলে, তুই কাকে খুঁজছিস? তোর দিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু তুই টেনশন করিস না, তোর বিয়ে আমি এই মেয়ের সাথে করাবো। খুব ভালো মেয়ে। তোমার ভালো মেয়ে তোমার কাছেই থাক, আমি দিয়াকে খুঁজতে যাচ্ছি। এরপর রোহান দিয়ার খোঁজে বেরিয়ে পড়ল, আর রাত্রিবেলা বিমলা দেবী আর রাগিনী গল্প করতে লাগলো। মা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি যাই।
আর তুমিও ঘুমিয়ে পড়ো, মনে হচ্ছে না রোহান রাতে আসবে বলে। ঠিক বলছিস তুই, অনেকদিন পর একটু শান্তিতে ঘুমোবো। বিমলা দেবী নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ বাসন পড়ার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। আওয়াজটা তখনও হচ্ছিল। এটা কিসের আওয়াজ? চোর ঢোকেনি তো? দেখি গিয়ে। বিমলা দেবী পা টিপে টিপে এসে দেখলেন যে রাগিনী জিনিসপত্র চুরি করছে। এ তুমি কি করছো? তখনই রাগিনী বেলনি ছুঁড়ে বিমলা দেবীর মাথায় মারে আর পালিয়ে যায়। মাথায় চোট লাগাতে বিমলা দেবী অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর রোহান আর দিয়া বাড়িতে ফিরে আসে। বিমলা দেবীর এই অবস্থা দেখে দুজন অবাক হয়ে যায়। মা, মা, মায়ের মাথায় চোট লেগেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর রোহান আর দিয়া বিমলা দেবীকে হাসপাতালে নিয়ে যায়। গোটা রাত ওদের ওখানেই কেটে গেল। তুমি অফিসে যাও, আমি মায়ের কাছে রয়েছি। রোহানের আর্জেন্ট কাজ ছিল, তাই সে অফিসে চলে গেল। এরপর প্রেরণা 4-5 দিন ধরে বিমলা দেবীর খুব সেবা করলো, আর বিমলা দেবীর ক্ষতটাও অনেকটা সেরে উঠল, কিন্তু কেউ কারোর সাথেই কথা বলছিল না। এরপর একদিন রাতে, দেখলে মা, তুমি দিয়াকে পছন্দ করতে না, আর আজ দিয়াই দিন রাত তোমার সেবা করেছে। আর ওই যে মেয়েটাকে এনেছিলে, ও চুরি করে পালিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আজ থেকে তুমিই আমার বৌমা। মা, আজকে তোমার ডিসচার্জ হবে, কিন্তু এটা ছাড়াও আর একটা খুশির খবর আছে। আমি এতদিন ধরে যে চাকরিটার জন্য চেষ্টা করছিলাম, সেই চাকরিতে 1 লাখ লোক ফর্ম জমা করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কোম্পানি আমাকেই সিলেক্ট করেছে। তাই সামান্য ডাউন পেমেন্ট করে আমি একটা গাড়ি কিনে নিয়েছি। আর মা, আজকে আমি আপনাকে ওই গাড়িতে করেই বাড়িতে নিয়ে যাব। এই শুনে ওনার চোখে খুশির জল চলে এলো। এরপর ওরা গাড়িতে করে বাড়িতে পৌঁছালো, আর বিমলা দেবীর সব বান্ধবীরা ওকে খুব মন দিয়ে দেখছিল। এইসব দেখে বিমলা দেবী নিজের খুশি সামলাতে পারলেন না, আর গাড়ি থেকে নেবেই প্রেরণাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আর এই দেখে রোহান খুব খুশি হলো। আরে বিমলা, এখন কেন কাঁদছিস রে? তোর বৌমা তো তোর গাড়ি স্বপ্ন পূরণ করে দিল, এখন ঠাটে গাড়িতে করে ঘুরবি। এরপর বিমলা দেবী তার ছেলে বউকে নিয়ে সুখেই থাকতে লাগলো।